বিমল মিত্রর গল্প বংশধর। আপনারা যদি কখনো মেচাদা লোকালে চড়েন তো একটা জিনিস সম্বন্ধে আপনাদের আগে সাবধান করে দেওয়া দরকার। ধরুন সকাল 7:25 ট্রেনটা ছাড়ে হাওড়া স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে। অন্য দিনের চেয়ে একটু বেশি সকালেই আপনাকে সেদিন ঘুম থেকে উঠতে হবে। আপনি থাকেন টালিগঞ্জে, সেখান থেকে বাসে হোক ট্রামে হোক অনেকখানি পথ, অন্তত পুরো 1 ঘন্টার রাস্তা। ঘুম থেকে উঠে দাড়ি কামিয়ে কাপড় জামা বদলে হাতে হয়তো সময় থাকবে না বেশি। ভেবে নিলেন হাওড়া স্টেশনে গিয়ে কিছু খেয়ে নেবেন। কিন্তু ট্রাম যখন পৌঁছল স্টেশনের সামনে, তখন মাথার উপর ঘড়িটার দিকে চেয়ে আপনার খাবার ইচ্ছে মাথায় উঠেছে। ঊর্ধ্বশ্বাসে দৌড়ে ট্রেন তো ধরলেন, জায়গাও হয়তো পেলেন 3rd ক্লাস গাড়ির এক কোণে। তখন তখন ট্রেনের দোলানি আর ভিড়ের গরমে আপনার হয়তো চায়ের তেষ্টা পাবে। তবে চা আপনি পাবেন, ভাঁড়ে করে পবিত্র চা 1 আনা দিয়ে কিনতে পারেন। উলুবেড়িয়া কোলাঘাট এলে ঠান্ডা ডাব পাবেন, আন্দুলে গরম পান্তুয়া পাবেন, সাঁকরেলে গরম গরম সিঙাড়া, মৌরিগ্রামে তেলে ভাজা। ওসব জিনিস আপনি কিনতে পারেন, কিন্তু একটি জিনিস পেলেও কিনবেন না। কিনে আমি ঠকেছি সেটিই বলি। মেচাদা লোকালে আমি 2বার চড়েছি। প্রথমবার তেমন বিশেষ কিছুই ঘটেনি। গাড়িতে খুব ভিড় ছিল। একটা খবরের কাগজ নিয়ে পড়ছিলাম। চারিদিকের ভিড়ে সামনের বেঞ্চিতে পা তুলে আরাম করবার পর্যন্ত জায়গা নেই। ট্রেন সাঁতরাগাছি ছাড়তেই ক্যানভাসারের দল একের পর এক বক্তৃতা দিতে লাগল। অদ্ভুত সব জিনিসের বেসাদি। 12 আনার হাফ প্যান্ট থেকে শুরু করে সংসারের দরকারি অদরকারি নানান জিনিসের বিজ্ঞাপন আর প্রচার। প্রচারের জন্যে অতি অল্প মূল্যে সেসব জিনিসের বিতরণ। সাধু প্রদত্ত হাঁপানির ওষুধ, মানুষের কল্যাণের জন্য এ ওষুধ বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। কিন্তু তামার মাদুলির দাম বাবদ মাত্র 5.25 আনা নগদ মূল্য দিতে হয়। বাজারে যে হাফ প্যান্ট 1.25 টাকার কমে পাওয়া যায় না। কালীমাতা টেইলারিং কোম্পানি নামমাত্র 12 আনায় দেশের বস্ত্র সমস্যার সমাধান করতে ক্যানভাসার পাঠিয়েছেন মেচাদা লোকালের যাত্রীদের কাছে। তারপর আসে দাস কোম্পানির দাদের মলম। নাম বটে দাদের মলম, কিন্তু চর্মরোগের জম। একবার লাগালেই নির্মূল। কাপড়ে এ মলমের দাগ লাগে না। পাড়াবর্জিত মলম যারা একবার ব্যবহার করেছেন তারা আত্মীয় স্বজনের উপকারের জন্য আর এক শিশি কিনতে পারেন। আরও আছে হাসির হররা, মহাত্মা গোপাল ভাঁড়ের কৌতুক কাহিনী। নিরানন্দ মনে হাসির বন্যা ছোটাতে, শোক দুঃখ কান্না ভোলাতে ভবসংসারের একমাত্র কাণ্ডারি। বাপ মা মেয়ে ছেলে একসঙ্গে পড়বার মতো পুস্তক। দাম মাত্র 3 আনা। দেখতে চটি বই, কিন্তু আরব্য উপন্যাসের চেয়ে উপাদেয় এই গোপাল ভাঁড়ের কৌতুক কাহিনী। তারপর আছে অন্ধ ভিখিরির মাটির হাঁড়ি বাজিয়ে করুণ গান, অন্ধ হয়ে ভাই কত কষ্ট পাই। তারপর আছে তিলোত্তমা কেমিক্যালের বঙ্গলক্ষ্মী সিঁদুর। আজ থেকে দাম কমল এই সিঁদুরের, কাল দাম বাড়তেও পারে। কিনে ঘরে রেখে দিন। হিন্দুর ঘরে এ জিনিস অপরিহার্য। 5 প্যাকেট একসঙ্গে কিনলে 3 আনা পয়সা কমিশন দেওয়া হয়। এমন সুযোগ হারাবেন না। আরও আছে নিমের টুথ পাউডার। এ টুথ পাউডারের দাম মাত্র 2 পয়সা। কিন্তু যারা দাঁতের ব্যাধির জন্য ডেন্টিস্টকে হাজার হাজার টাকা দিয়েও উপকার পাননি, তারা এই 2 পয়সার নিম টুথ পাউডার কিনে পরীক্ষা করতে পারেন। বিশ্বাস করে কিনে নিয়ে যান। 2 পয়সা কতদিন কতভাবেই বাজে খরচ হয়ে যায়। তারপর আছে, কিন্তু আরও যা যা আছে তত জিনিসের নাম মনে রাখা কি সম্ভব? এসব ছাড়াও প্ল্যাটফর্মের উপর ঠেলাগাড়িতে বালুশাই মিহিদানা আছে, ভাঁড়ে বা কাঁচের গ্লাসে পবিত্র চিনির চা আছে, কচি ডাব আছে, তেলে ভাজা আছে, বাংলা বা মিঠে পান আছে, সিগারেট আছে, বিড়ি আছে। এক কথায় কি নেই? ধীরে ধীরে মেচাদা লোকাল এগিয়ে চলেছে। ডাইনি বাঁয়ে ছোট ছোট স্টেশন, মৌরিগ্রাম, আন্দুল, সাঁকরেল, আবাদা, নলপুর, বাউরিয়া। এক এক স্টেশনে ট্রেন থামলেই ক্যানভাসাররা এক গাড়ি থেকে নেমে আর এক গাড়িতে ওঠে। তারপর পরের স্টেশনে আবার এক গাড়ি। কিন্তু এবার ফুলেশ্বর আসতেই অতি বৃদ্ধ একজন লোক এলো। মাথায় একটু টাক, পাকা চুল সামান্য, গায়ে বোতামহীন খাকি শার্ট, চোখে মোটা কাঁচের চশমা, হাতে একটা ছেঁড়া সুটকেস। জিজি রায়ের অবাক জলপান। এত আস্তে কথা বলে যেন শোনাই যায় না কানে। গম্ভীর মানুষ,
এতগুলো ক্যানভাসারের সঙ্গে যেন কোনো মিল নেই। বক্তৃতার কলাকৌশলও এখনো আয়ত্ত হয়নি। আর তাছাড়া চলতি গাড়িতে ওঠানামা করার বয়সও ঠিক নয়। আমার পাশের বৃদ্ধ ভদ্রলোকটি মুখ তুললেন এবার। তারপর একবার অবাক জলপানের মুখখানার দিকে চেয়ে কি ভাবলেন কে জানে। বললেন, দেখি একটা। নগদ 2 পয়সা দিয়ে কিনলেন অবাক জলপান। উপরে খবরের কাগজ, তলায় শালপাতার তৈরি বড় পানের খিলির মতো প্যাকেট, ভেতরে কয়েকটি চিনেবাদাম, ডাল ভাজা, কাঠি ভাজা, মশলা দিয়ে মাখা। তারপর প্যাকেটটা মুড়ে পকেটে রেখে দিলেন। আমি চেয়ে দেখছিলাম। তিনি আমার দিকে মুখ ফিরিয়ে চেয়ে যেন স্বগতোক্তি করলেন, বাড়ির ছেলেদের জন্য নিলাম মশাই। ততক্ষণে উলুবেড়িয়া এসে গিয়েছিল। আধ মিনিট থামবে এখানে। অবাক জলপান নামতে নামতে গাড়ি ছেড়ে দিলে, আর একটু অসাবধান হলেই বুঝি পড়ে যেত। অবাক জলপানের দিকে চেয়ে হঠাৎ পেছন দিকটা দেখে যেন চমকে উঠলাম। মুখখানা যেন চেনা চেনা। ভালো করে দেখবার জন্য জানালায় মুখ বাড়িয়েছি। চেয়ে দেখি পেছনের আরেকখানা গাড়িতে তখন উঠে পড়েছে সে। আবার নিজের সিটে এসে বসলাম। কেমন যেন সন্দেহ হলো, রায়মশাই না? কিন্তু আমাদের গাড়িতেও তখন আর এক কাণ্ড। বীরবলের অদ্ভুত মলম, কাটা ঘা, পোড়া ঘা, নালি ঘা, প্যাঁচড়া, দাঁত, চুলকানি, খোস, হাজা, সর্দি কাশি, ঘুংরি কাশি, হাঁপ কাশি, মাথা ধরা, পেট ফাঁপা, আমাশা, বদহজম, যাবতীয় রোগে অব্যর্থ বীরবলের অদ্ভুত মলম। এর বছর 5 পরে আর একবার মেচাদা লোকালে চড়েছি। সেইবারেই কাণ্ডটা ঘটল। গোপাল ভাঁড়ের কৌতুক কাহিনী, পবিত্র চিনির চা, হাফ প্যান্ট, সমস্ত অত্যাচার এড়িয়ে কোনো রকমে মেচাদা লোকাল থেকে নামতে পেরেছিলাম। কাজ সেরে ফিরব সন্ধ্যার গাড়িতে। কিন্তু স্টেশন যখন 1 মাইল দূরে, তখন ডিস্ট্যান্ট সিগন্যালের কাছ থেকে ডাউন ট্রেনটা বেরিয়ে গেল। বেশ সন্ধে হয়ে গেছে। অন্ধকার ঘনিয়ে আসছে চারিদিকে। একা একা স্টেশনের প্ল্যাটফর্মের উপর পায়চারি করছি। কাছাকাছি বোধহয় আর গাড়ি নেই কোনো। জনহীন প্ল্যাটফর্ম। দূরান্তবর্তী কয়েকটা সিগন্যাল পোস্টের মাথায় কয়েকটি লালের বিন্দু অদৃশ্য প্রহরীর মতো স্থির নিশ্চল হয়ে দাঁড়িয়ে। সামনে পেছনে অনন্ত অন্ধকারের রহস্য। অল্প অল্প কুয়াশার ধোঁয়ায় আচ্ছন্ন। চুপ করে দাঁড়িয়ে কান পাতলে যেন এই নিস্তব্ধতারও এক অপরূপ শব্দ শোনা যাবে। হঠাৎ কানে এলো, জিজি রায়ের অবাক জলপান নেবেন কেউ? অবাক জলপান, জিজি রায়ের। প্রথমে মনে হলো ও বুঝি আমার অন্তরাত্মার অব্যক্ত গুঞ্জন। তারপরে প্রখর দৃষ্টি দিয়ে একবার চারিদিকে দেখবার চেষ্টা করলাম। উল্টো দিকের প্ল্যাটফর্মে কোনো জনমানবের সাড়া শব্দ নেই। এই নির্জন প্ল্যাটফর্মে কে এমন ঘুরে ঘুরে কাদের কাছে অবাক জলপান বেচবে? নিজের দৃষ্টি দিয়ে অনুসরণ করলাম তাকে। ছায়ামূর্তি ওভারব্রিজ পেরিয়ে এপাশের প্ল্যাটফর্মে আসছে। তখনও অনর্গল বলে চলেছে, জিজি রায়ের অবাক জলপান নেবেন কেউ? অবাক জলপান নেবেন কেউ? অবাক জলপান। জপমন্ত্র উচ্চারণের মতো অবাক জলপান হাঁকতে হাঁকতে এদিকেই আসছে। তারপর সে সিঁড়ি দিয়ে নামতে লাগলো। নেমে নির্জন প্ল্যাটফর্মের উপর দিয়ে হাঁটতে হাঁটতে সে যেন এদিকেই আসছে। আমি স্থির হয়ে দাঁড়িয়ে দেখছি, যেন অশরীরী একটা মূর্তি অনন্তকালের ক্যানভাসারের রূপ নিয়ে অনন্তকালের যাত্রীদের কাছে তার সামান্য বেশাতি বেচতে চলেছে। কেমন যেন ভয় ভয় করতে লাগলো। কিন্তু এবার একটা লাইট পোস্টের তলায় এসে আমাকে দেখতে পেয়েই অন্যদিকে মুখ ফিরিয়ে চুপ করে চলতে লাগলো লোকটা। আলোর সামনে ভালো করে দেখলাম তাকে আবার। সেই সেবারের দেখা মূর্তি। বৃদ্ধ মানুষ, মোটা চশমা, মাথার চুলও পেকে গেছে, একটু টাকও আছে বুঝি। মুখে যেন নিঃশব্দে কি বিড়বিড় করে বকছে। এবার চিনতে পারলাম স্পষ্ট, সেই রায়মশাই, পুরন্দর খাঁর বংশধর। কোনো ভুল নেই। কিন্তু আমাকে যেন চিনতে পারলেন না। সামনে এগিয়ে বললাম, অবাক জলপান আছে? একটি মুহূর্ত, কিন্তু সেই এক মুহূর্তের মধ্যে যেন পৃথিবী পরিক্রমা করে এলাম। মনে আছে, প্রথম যেদিন চাকরিতে ঢুকলাম, চারিদিকে চেয়ে মনে হয়েছিল যেন এক বিচিত্র জগৎ। সুধীরবাবু আমার হাতে 1 ঠোঙ্গা খাবার দিয়ে বলেছিলেন, নিন, ধরুন। জিজ্ঞেস করেছিলাম কিসের খাবার। সুধীরবাবু বলেছিলেন, পুরন্দর খাঁর বংশধর, ম্যাট্রিক পাশ করেছে। তখনও কিছু বুঝিনি। পাশের হরিশবাবু বললেন, নতুন ঢুকেছেন আপনি, অনেক কিছু দেখতে পাবেন এখানে। বিখ্যাত বিখ্যাত সব লোক আছে আমাদের অফিসে। ওই দেখুন, ওই যে ছেঁড়া শার্ট গায়ে দিয়ে গেলাসে চা খাচ্ছেন, উনি হচ্ছেন বিখ্যাত ডাক্তার। বাড়িতে ডাকলে 4 টাকা ভিজিট নেন। আর এই যে দেখছেন চাঁদনির স্যুট পরা লোকটি, ও হচ্ছে এক বিলেত ফেরতের ভাই।
আর রেকর্ড সেকশনে গেলে আপনাকে পুরন্দর খাঁর বংশধরকে দেখিয়ে দেব। রায়মশাইকে সেদিন প্রথম দেখলাম। রেকর্ড সেকশনে একটা চিঠির খোঁজে গিয়েছিলাম। মোটা চশমা পরা, হাঁটুর উপরে কাপড় তুলেছেন, জামার সব কটা বোতাম খোলা, ভেতরে বুকের ছাতির উপর কাঁচা পাকা চুল দেখা যাচ্ছে। কাছে গিয়ে দাঁড়াতেই মুখটা তুললেন, বললেন, তোমাকে আগে দেখিনি তো, নতুন ঢুকেছ? কার লোক? দাস সাহেবের? বললাম, না। তবে বিনয়বাবুর? এবারও বললাম, না। তবে কি ম্যাকলিন সাহেবের? এই অফিসে কারো না কারোর লোক না হলে ঢোকা অসম্ভব জানতাম। তবু যখন শুনলেন আমি কারোর লোক নই, তখন বললেন, উন্নতি করা শক্ত হবে ভাই, ওই জার্নাল সেকশনেই পচতে হবে সারা জীবন। এই আমার ব্যাপারই দেখো না। বলতে গিয়ে একটু থেমে জিজ্ঞেস করলেন, তোমার নামটা? নাম শুনে বললেন, মিত্তির। নয়নজোড়ের মিত্তিরদের কেউ হও নাকি? বললাম, না। এবারও ছাড়লেন না। বললেন, তবে রাজা কৈলাস মিত্তিরের ফ্যামিলির কেউ? আমার উত্তর শুনে একটু কৃপা পরবশ হয়েই যেন বললেন, সে কি, রাজা কৈলাস মিত্তিরের নাম শোনোনি? সে কি হে, খবরের কাগজ পড়ো না নাকি? সেকালে মার শ্রাদ্ধে 12 লক্ষ টাকা খরচ করে সমস্ত কলকাতাকে চমকে দিয়েছিলেন। সোনার হুঁকোয় রূপোর কলকে চড়িয়ে তামাক খেতেন। নামই শোনোনি তার? ওর দৌহিত্রের সঙ্গেই আমার পিসিমার দেওরের যে। পাশ দিয়ে ভূধর বাবু যাচ্ছিলেন, আমাকে ঠেলে দিয়ে বললেন, কার সঙ্গে কথা বলছেন? পুরন্দর খাঁর নাম শুনেছেন? বললাম, তা শুনেছি বই কি। রায়মশাই বাধা দিলেন, ওদের কথা তুমি ছেড়ে দাও ভাই। পুরন্দর খাঁর বংশধর হলে কি আর এই 63 টাকা 12 আনার চাকরিতে পচে মরি? পরে অবশ্য বুঝেছিলাম যে 63 টাকা 12 আনার গল্পটা নেহাতি বিনয়ের ব্যাপার। আরও বুঝলাম পুরন্দর খাঁর বংশধরের কাহিনীটা কিন্তু সবাই জানে। 63 টাকা 12 আনা যা হাতে নেন সেটা নিতান্তই দায়ে পড়ে। 6.25 লক্ষ টাকার সম্পত্তির মালিক গঙ্গা গোবিন্দ রায় আজ জ্ঞাতি শারিকদের ষড়যন্ত্রে বিপাকে পড়ে রেলে চাকরি করতে এসেছেন। আর এই যে ছেঁড়া পাঞ্জাবি, খাটো ধুতি, 4-5 দিন ক্রমান্বয়ে দাড়ি কামান না, আর ভবানীপুর থেকে এত দূর হেঁটে অফিসে যাতায়াত করেন, কিংবা দুপুরবেলা আধা গ্লাস চা খেয়ে ক্ষুণ্ণিবৃত্তি করেন, এ সবই নাকি উদ্দেশ্যমূলক। জার্নাল সেকশনের সাবহেড পঞ্চানন বাবুর বেয়াই জামাইকে শীতের তত্ত্ব করেছিলেন। তার থেকে 4টি ফজলিয়া মেনে সেদিন অফিসের 30টি লোককে খাওয়ালেন। ভাগে 2টো করে টুকরো পড়ল সকলের। রেকর্ড সেকশনে টিফিনের সময় গিয়ে রায়মশাইকে বললাম, আপনি আম খেলেন না যে রায়মশাই? বলা বলি করছিল ওরা। রায়মশাই হাতের চিঠিপত্রের উপর একটা পাথর চাপা দিয়ে রেখে গলা নিচু করে বললেন, তোমাকে আমার বলতে দোষ নেই ভাই, তুমি যেন আবার ওদের বলো না। সামান্য ব্যাপারে এত গোপনীয়তা কেন বুঝলাম না। বললাম, না বলবো না। বলুন। তবে শোনো, ওই রকম এক টুকরো আম আমাদের খাওয়ার অভ্যেস নেই ভাই। তোমাকে সত্যি কথাই বলি, এমন দিন গেছে যেদিন একসঙ্গে অমন 40টা আম আমি নিজে সাবড়েছি। আর সে আম আর এ আম, এক একটা গাছ পাকা আম বেছে বেছে জল আঁখি দিয়ে পাড়া। আমার দেশে যদি কখনো যাও দেখাবো। আর গাছ কি একটা! আমার ভাগে শুধু আম গাছই 103টে, সব কলমের। 7টা লিচু গাছ, কাঁঠাল গাছ 85টে। আর সে কাঁঠাল কি! গাছে ফল ফললে তলার মাটিতে গর্ত করতে হয়, নইলে মাটিতে ঠেকে যায়। আমার জীবনে কখনো আমের টুকরো খাইনি ভাই। বললাম, সেসব এখন কে খাচ্ছে? রায়মশাই আবার কাজে মন দিলেন। বললেন, সে অনেক কথা, সব বলতে গেলে 18 পর্ব মহাভারত হয়ে যাবে, কেউ বিশ্বাসও করবে না। আমি নিজে কাউকে বলেও বেড়াই না যে আমি পুরন্দর খাঁর বংশধর। আমাকে দেখে তা কে বিশ্বাস করবে বলো না? ও না বলাই ভালো। যারা নির্বোধ তারাই বলে বেড়ায় সবাইকে। আমার সে স্বভাব নয় ভাই। যারা জানে আমাদের বংশের ইতিহাস, যারা রেখেছে আমাদের খবর, তারা এখনো খাতির করে। সেসব গল্প কাউকে করিও না, সে অভ্যেসও আমার নেই। বাবা মশাইয়ের পালকিটা এখনো চণ্ডী মণ্ডপের ধারে ভেঙে চুরে পড়ে আছে। 8 জন বেহারায় বইত সেটা। তারই একখানা পাল্লা ভেঙে নিয়ে শরিকেরা ছেলে ঘুম পাড়ানোর দোলনা করলে। আর রাজা বাহাদুরের পেতলের কামানটা এখনো টিউবওয়েলের পাশে কাত হয়ে পড়ে রয়েছে। এখন গেলে দেখবে তার উপর বৌঝিরা সাবান কাচ্ছে বসে বসে। আমি চলে আসছিলাম, ডাকলেন আবার, আর একটা কথা শুনে যাও ভাই। ফিরে এসে বললাম, কি, তোমার কোনো ভালো উকিল টুকিলের সঙ্গে জানাশোনা আছে ভাইয়া? আমার নিজের দাদাই আলিপুরের উকিল শুনে বললেন, কোন কোটির উকিল, দেওয়ানি না ফৌজদুরি? বললাম, দেওয়ানি। রায়মশাই হঠাৎ যেন উল্লসিত হয়ে উঠলেন।
হাতের কাজ সরিয়ে রেখে বললেন, তোমাকে একটা উপকার করতে হবে ভাই। তারপর হাত দুটো ধরে আবার বললেন, আমি শুধু আমার কাগজপত্রগুলো একবার দেখাতে চাই তাকে। আমি ব্যারিস্টার কে বসকে আমার দলিল দস্তাবেজ দেখিয়েছিলাম একবার। তিনি দেখলেন সব, পাট্টা কবুলিয়াত, খাজনার দাখলে পত্তর, লর্ড ক্লাইভের আমলের সনদ সব নকল করিয়েছে কিনা। তিনি বললেন, কাগজপত্র পরিষ্কার আছে, কোথাও দাগ নেই। আদালতে একবার পেশ করতে পারলে ডিক্রি নিশ্চয়ই হবে, এই তোমায় বলে রাখলুম। কিন্তু কি? জিজ্ঞেস করলাম। কিন্তু খরচা, খরচা কে দেয়? এ তো আর ফৌজদারি মামলা নয়, এ যে ২-৩ বছরের ধাক্কা। ২-৩ বছর ধরে আদালত, ঘর আর উকিল মোহরির খরচা, চারটিখানি কথা তো নয়। ৬.৫ লক্ষ টাকার সম্পত্তি। বাঘও যত বড়, ফাঁদও তত বড় হওয়া চাইতো। আর এ হলো গিয়ে বাঘের বাবা, যার নাম আদালত। অত টাকা কোথায়? এখন এই মাসে মাসে ২-৪ টাকা করে জমাচ্ছি। কিন্তু তেমন যদি একজন উকিল পাই। ফিরে এসে নিজের চেয়ারে বসতেই সুবীরবাবু বললেন, তোমাকে ওর বাড়ি যেতে বলেছে নাকি? খবরদার, খবরদার, যেও না কখনো বলছি। বললাম, কেন? জ্বালিয়ে খাবে। সেই ট্রাঙ্ক ভর্তি দলিল দেখাবে, খাওয়াবে, তারপর যত রাতি হোক সব পড়িয়ে শোনাবে। দলিলের হাতের লেখা পড়তে হবে, নকশা দেখতে হবে, বংশতালিকা দেখতে হবে, তবে ছাড়বে। আমাকে গরম লুচি আর আলু ভাজা খাইয়েছিল। জিজ্ঞেস করলাম, আপনাকেও দেখিয়েছে নাকি? শুধু কি আমাকে? জিজ্ঞেস করে দেখো, অফিসের কেউ আর বাদ পড়েনি। ওই জীবনবাবু, হরিশবাবু, সনাতনবাবু, এমনকি দ্বিজপদ চাপরাশিকে পর্যন্ত বাড়িতে নিয়ে গিয়ে পড়িয়ে শুনিয়েছে। ও তো পড়তে পারে না। অফিস থেকে বেরুবার পর দেখতে পাই সবাই বাসের জন্য যখন অপেক্ষা করছি, রায়মশাই তখন হাঁটা শুরু করেছেন। কোনো দিকে ভ্রুক্ষেপ নেই। লাঠিটা নিয়ে সোজা বাড়ি যাবেন। বাড়ি ভবানীপুরে। সারাটা রাস্তা হেঁটে যাওয়া আসা। সুধীরবাবু বললেন, এই কষ্ট বুড়ো কেন করে জানো? সব ওর ভাইয়ের জন্য। এই না খেয়ে না পরে ভাইকে মানুষ করে তুলছে, আর সেও তেমনি অমানুষ হয়ে উঠছে। দুবার ফেল করে সেবার ম্যাট্রিকটা 3rd ডিভিশনে পাশ করেছে। এবার আইএ পাশ করবে কবারে দেখা যাক। কিন্তু রায়মশাই বলে রেখেছেন, বসন্ত আইএ পাশ করলে তোমাদের মাংস খাওয়াবো। রায়মশাইও বলতেন, কাউকে বলো না ভায়া, তোমাকেই গোপনে বলছি। বসন্তকে ইচ্ছে আছে বিএ পাশ করিয়ে ওকালতি পড়াবো। বুঝলে না, বাড়ির উকিল, নিজে দেখে শুনে মামলা করবে। ৬.৫ লক্ষ টাকার সম্পত্তি। ৩ বছর লাগে, 4 বছর লাগে, যত দিন ইচ্ছে মামলা করুক। আমি তো এদিকে চাকরি করতে রইলুম। তারপর একবার মামলার ডিক্রি হয়ে গেলে আমায় আর পায় কে? বসন্তকেও আর ওকালতি করে খেতে হবে না। যা আছে তাই ভাঙিয়ে খেলেই 7 পুরুষ পায়ের উপরে পা দিয়ে বসে খেতে পারবে। আমিও তখন 63 টাকা 12 আনার চাকরির মাথায় লাথি মেরে। রায়মশাই কখনোই বেশি কথা বলতেন না, কিন্তু একটু অন্তরঙ্গ হলেই মনের আর বাধা বধ থাকত না। একদিন বললেন, কাউকে বলো না ভাই, এই যে লাঠিটা দেখছো, এটা রাজা রুদ্ররামের নিজের হাতের লাঠি। শৌখিন লোক ছিলেন কিনা, মাথাটা সোনা দিয়ে বাঁধানো ছিল আগে। 4 পুরুষের লাঠি, কত স্মৃতি জড়িয়ে আছে এর সঙ্গে। এই লাঠি ওঠানামাতে একদিন বর্ধমান জেলার ভাগ্য নির্ণয় হয়েছে। আর এখন রেলের কেরানির হাতে মানাবে কেন ভায়া? তাই 10 ভরি সোনা খুলে রেখেছি। বসন্তর বিয়েতে আমাকেও তো কিছু খরচ করতে হবে। ভেবেছি পয়সা হলে একটা মুকুট গড়িয়ে রাখব। বুঝলে না, রাজবংশের পুত্রবধূকে গিনি দিয়ে তো আর আশীর্বাদ করা যায় না। তা রায়মশাই সত্যি অফিসের সবাইকে মাংস খাওয়ালেন একদিন। অফিসের 30 জন লোক চেটে পুটে মাংস খেলে। একবারের চেষ্টায় আইএ পাশ করেছে বসন্ত বল্লভ রায়। রায়মশাই বললেন, কুমার আমরা নামের আগে লিখতেই পারি, আইনে বাধে না, কিন্তু লিখিনে 63 টাকা 12 আনার কেরানি, তার আবার যদি তেমন সুদিন কখনো আসে ভায়া। বসন্ত ম্যাট্রিক পাশ করেছে, আইএ পাশ করেছে, বিয়ে পড়বার জন্য ভর্তি করে দেওয়া হলো। বসন্তর কবে শরীর খারাপ হলো, বসন্ত কি খেতে ভালোবাসে, বসন্ত কখন ঘুম থেকে ওঠে, কিরকম দেখতে তাকে, সব সংবাদ আমাকে বলেন রায়মশাই। একদিন এসে বললেন, কাউকে বলো না ভাই, আজ বসন্ত খুব রেগে গেছিল। বললাম, কেন? এমনি, আমাদের রায়বংশের ওটা একটা বিশেষত্বই বলতে পারো। রাজা রুদ্ররাম রাত্রে একদিন ব্যাঙের ডাকে ঘুমের ব্যাঘাত ঘটেছিল বলে পুকুরি বুজিয়ে ফেলেছিলেন রেগে গিয়ে। রাজা দিগম্বর প্রসাদ একবার রাগের চোটে 40 খানা গা পুড়িয়ে দিয়েছিলেন। আর রাজা নীলাম্বর প্রসাদ একদিন এসে বললেন, কাল বসন্ত সারা রাত ঘুমোয়নি জানো ভাই। বললাম, কেন? রায়মশাই বললেন, তাস খেলেছে বন্ধু বান্ধব নিয়ে। বললাম, সে কি?
পরীক্ষার সামনে এইরকমভাবে সময় নষ্ট করা, আপনি কিছু বললেন না? প্রথমে ভেবেছিলাম বলি, কিন্তু চুপ করে গেলাম। খেয়ালি বংশ তো। ৬৩ টাকা ১২ আনার কেরানি না হয় হয়েছি, কিন্তু রাজ রক্ত যাবে কোথায়? নিজেকেও তো চিনি। রাজা সর্বেশ্বর খামখেয়ালি করে সন্ন্যাসী হয়ে গিয়েছিলেন। ইতিহাসের বইতেই তা দেখতে পাবে। তারপর আমার ঠাকুর বাবা রাজা কৈলাসচন্দ্র তার একমাত্র মেয়ে পটেশ্বরীকে, অর্থাৎ আমার পিসিমাকে বিয়ে দিয়েছিলেন ঘুঁটে কুড়নির ছেলের সঙ্গে। সে বেচারি রাজকন্যেও পেলে, অর্ধেক রাজত্বও পেলে। বললাম, সে কি বংশ কুলমর্যাদা? তা না হলে আর খামখেয়ালি কাকে বলে? তা তাদের সঙ্গেই তো এই মামলা। বাবা মারা গেলেন, আমরা তখন নাবালক 2 ভাই। আমার অভিভাবক হয়ে বসলেন পিসেমশাই মাথার উপর। তারপর সব বেনামি করে করে, তুমি তো একদিন গেলে না বাড়িতে। সম্রাট আওরঙ্গজেবের সিলমোহর দেওয়া সনদ পর্যন্ত দেখিয়ে দেব। সব বাক্সে ভরে রেখেছি। বসন্ত একবার ওকালতিটা পাশ করে নিক। কিন্তু কাউকে যেন এসব বলো না ভাই। ভূধরবাবু একদিন বললেন, আপনার সঙ্গে তো খুব ভাব দেখছি রায়মশাইয়ের। রাজা রুদ্ররামের রাগের গল্প শোনেননি? বললাম, শুনেছি। সোনা বাঁধানো লাঠির গল্প শোনেননি? শুনেছি। আওরঙ্গজেবের সিলমোহর করা সনদের গল্প? বললাম, তাও শুনেছি। একবার হাতির পিঠে চড়ে ইছামতি পেরোতে গিয়ে কুমির শিকারের গল্প বলেননি? আর রাজা নীলাম্বর প্রসাদের সোনার ছিপে মাছ ধরা? বললাম, না, এসব শুনিনি তো। শুনবেন, আরো কিছুদিন যাক। সবই শুনছেন, সবাই শুনেছে, আর আপনি শুনবেন না? তা কি হতে পারে? সকলকেই বলবেন, কাউকে বলো না, কিন্তু বলবেন সবাইকে। তা সত্যি, ভূধরবাবু মিথ্যা কথা বলেননি। সে গল্পও শুনলাম একদিন রায়মশাইয়ের বাড়ি গিয়ে। রায়মশাই তার বাড়ি যেতে বহুদিন থেকেই পীড়াপিড়ি করছিলেন। সেদিন গেলাম, কিন্তু গিয়ে মনে হলো না গেলেই যেন ভালো করতাম। নামে ভবানীপুর, কিন্তু এ গলির বাড়িগুলোয় ভবানীপুরত্ব নেই তেমন কোথাও। রায়মশাই একটা গামছা পরে বোধহয় নর্দমা পরিষ্কার করছিলেন। সেই অবস্থাতেই আমাকে টেনে একেবারে ঘরের ভেতরে নিয়ে গেলেন। বললেন, আসছি কাপড়টা পরে, বসো ভাই। কিন্তু ততক্ষণে আমি নির্বাক হয়ে ঘরের মেঝেতে দেখছি আর এক দৃশ্য। এক থালা ভাত তরকারি সারা ঘরময় ছড়ানো। কে যেন একটু আগে সবেমাত্র এখানে ভাত খেতে বসেছিল, তারপর কি কারণে যেন ভাত না খেয়েই থালায় লাথি মেরে উঠে চলে গেছে। বড় লজ্জায় পড়লুম। মনে হলো রায়মশাইয়ের লজ্জা প্রকাশিত হয়ে গিয়ে আমাকেই যেন পরোক্ষভাবে লজ্জিত করছে। কাপড় পরে ফিরে এসেই রায়মশাই বললেন, বড় আনন্দ হলো তুমি এসেছ। কিন্তু তারপর আমার কুণ্ঠিত ভঙ্গি দেখে আর আমার চোখের দৃষ্টি অনুসরণ করে বললেন, আরে তুমি কিছু ভেবো না, এ ছোট বাহাদুরের কাণ্ড। তুমি আরাম করে খাটের উপরে পা তুলে বসো দেখিনি ভাই আগে। আমি তবু জিজ্ঞেস করলাম, ছোট বাহাদুরকে? ওই বসন্ত, আমার ছোট ভাই। ভাত দিতে একটু দেরি হয়েছিল কিনা? কোথায় মাছ ধরতে যাবে বন্ধু বান্ধবের সঙ্গে, ট্রেনের টাইম। তা যাকগে, ওসব নিত্য নৈমিত্তিক ব্যাপার। এখন কোনটা আগে দেখবে বলো, দলিলপত্তর না সনদের নকল? আমি তখন ঘরের চারিদিকের দারিদ্র্যের এই নগ্ন রূপ দেখে কুণ্ঠিত হয়েছিলাম। তাই রায়মশাইয়ের কথার কোনো জবাব দিতে পারলাম না। রায়মশাই হঠাৎ কৌতূহলী হয়ে উঠলেন। বললেন, কি ভাবছ বলো তো ভাই? আমি হঠাৎ অপ্রস্তুত ভাব সামলে নিয়ে বললাম, না, কিছু না, বলুন আপনি। রায়মশাইয়ের দ্বিধা কাটল না। বললেন, না, নিশ্চয়ই কিছু ভাবছ। আমার এই ময়লা কাপড় দেখে কিছু ভাবছ না? বললাম, না না, আপনি বলুন, কিছুই ভাবছি নে আমি। না বললে শুনবো কেন ভাই? নিশ্চয়ই ভাবছ। উডবান সাহেব নিজেই আমাকে দেখে অবাক হয়ে গিয়েছিল। তা তুমি তো তুমি। কোন উডবান সাহেব? উডবান সাহেব আলিপুরের দেওয়ানি আদালতের জজ। আদালতের ব্যাপারে জানো তো, কেউই মানতে চায় না কাউকে, তা সে রাজাই হও আর উজিরই হও। উডবান সাহেবের কাছেই আমার দরখাস্ত গিয়েছিল কিনা। হেঁটে হেঁটে পায়ের গোড়ালি খইয়ে ফেলেছি তখন। আর দান ছত্তর করছি টাকার। 85 টাকা জমা দিয়েছি। সনদের নকলটা করিয়ে দেব মোক্তারকে দিয়ে। তা উডবান সাহেব আমার দিকে চেয়ে অবাক হয়ে গেছে। বললে, তুমি রুদ্ররামের নাতি, যার মৃত্যুতে কেল্লায় 3 বার তোপ পড়েছিল? আমি করজোরে বললাম, হ্যাঁ হুজুর। তারপর সাহেবও জিজ্ঞেস করেছিল, কিন্তু তোমার এ দশা কেন, করো কি তুমি? মনে আছে সেদিন সেই বহুকাল আগের রায়মশাই, পুরন্দর খাঁর বংশধর গঙ্গা গোবিন্দ রায়, বিএনআর অফিসের 63 টাকা 12 আনার চাকরি করা, রেকর্ড সেকশনের কেরানি, নগদ 1 টাকা 3 আনার খাবার কিনে এনে খাইয়েছিলেন আমাকে। আমি রসগোল্লা, পান্তুয়া, দরবেশ, ছানার গজা,
প্রত্যেকটির দাম কষে কষে হিসেব খতিয়ে দেখেছিলাম। 1 টাকা 3 আনার কম নয় তার দাম। হয়তো তার দুদিনের বাজার খরচ, যিনি নিজে বাস ট্রামের ভাড়ার পয়সা বাঁচিয়ে বাঁচিয়ে ছোট বাহাদুরকে উকিল করে তুলছেন, দেওয়ানি মামলার খরচ সংগ্রহ করছেন। খেতে গিয়ে আমার গলা দিয়ে যেন কিছুই নামছিল না। মনে হচ্ছিল যেন অন্যায় করছি, চুরি করছি। সেদিন ঘরের কোণে একটা লোহার সিন্দুক খুলে কত কাগজপত্র, কত পুঁথির পাতা, কত ঘটককারিকা কুলোকারিকা যে দেখিয়েছিলেন, তার আর ইয়ত্তা নেই। মনে আছে তারও খেতে দেরি হয়েছিল সেদিন, আমারও হয়েছিল। বোধহয় ঘড়িতে তখন 3টে বেজেছিল। তখন উঠতে পারি। এরপর বেরুল বাদশাহ আওরঙ্গজেবের সনদ। আমি একবার বললাম, আমি আজ উঠি রায়মশাই। না না, আরেকটু আরেকটু। সব তোমায় দেখানো হলো না। এক একটি জিনিস কত যত্নে কত আগ্রহে লোহার সিন্দুকে রেখেছেন, দেখলে করুণা হয়। প্রত্যেকটি দলিলের কাগজ অতি সাবধানে হাত দিয়ে স্পর্শ করতেন, যেন কত মহামূল্য সামগ্রী। পরের রবিবার রায়মশাইকে নিয়ে আসতে হলো দাদার কাছে। কথাবার্তার সময় আমি উপস্থিত ছিলাম না। প্রায় 25 ওজনের কাগজপত্র ভর্তি একটা পুঁটুলি নিয়ে এলেন আমাদের বাড়ি। ভালো অয়েল ক্লথ দিয়ে বাঁধা। পোটলার ভারে একেবারে কুঁজো হয়ে পড়েছেন রায়মশাই। খানিকক্ষণ জিরিয়ে নিয়ে তবে যেন আবার চাঙ্গা হলেন। বললেন, এগুলো দেখতে ছেঁড়া কাগজ, কিন্তু ভায়া এরই দাম 6.25 লক্ষ টাকা। পরদিন অফিসে দেখা হতেই আমাকে ডেকে একটু আড়ালে নিয়ে গেলেন। বললেন, কাউকে বলো না ভাই, সব ঠিক হয়ে গেল। আমিও বিস্মিত হয়ে গেলাম। যাক, এতদিনে বুঝি সত্যিই সব ঠিক হয়ে গেল। কিন্তু এত সহজে কেমন করে হলো? রায়মশাই বললেন, আরে তোমরা যে নয়নজোড়ের মৃত্যুর তা তো বলনি। কি জানি, কোথায় নয়নজোড়? সে নাম তো কখনো শুনিনি। আরে অত বড় বংশের ছেলে তোমরা, তুমি কেন এলে ভাই এই রেলের চাকরিতে? তোমার দাদাকেও তাই বললুম, ভারী পণ্ডিত ব্যক্তি, আইন একেবারে গুলে খেয়েছেন। নইলে কি আর শুধু শুধু 501 টাকা ফি হয়? উকিল বটে। তা উনিও ওই একই কথাই বললেন। ব্যারিস্টার কে বোস যা বলেছিল। কি হলো শেষ পর্যন্ত? উনিও বললেন, কাগজপত্র দলিল দস্তাবেজ সব পরিষ্কার, কোথাও দাগ নেই এক ছিটে। মামলা আমার পক্ষে। রাজা রুদ্ররামের নিজের হস্তাক্ষর রয়েছে। আমার পৌত্রদ্বয় শ্রীমান গঙ্গা গোবিন্দ রায় ও শ্রীমান বসন্ত বল্লভ রায় যতদিন নাবালক থাকিবেক, ততদিন অভিভাবক রূপে রাজ্যের পরিদর্শন কার্য নির্বাহ করিতে শ্রীযুক্ত। তা ঠিক হলো, মামলার ফল বেরিয়ে গেলে আধা আধি বখরা হবে দুজনের। তোমার দাদার অর্ধেক আর আমার অর্ধেক। অর্থাৎ আমাদের দু ভাইয়ের ভাগে পড়ল 3,25,000 টাকার মতন আর কি। টাকার মতো আর কি। কিন্তু একটা কথা। বললাম, কি কথা? উনি বললেন, মামলা আমি জিতিয়ে দেবই, হাইকোর্ট থেকেও জিতিয়ে আনব। কিন্তু 3-4 বছর ধরে মামলা চলবে। সেজন্য ও চাকরি আপনাকে ছেড়ে দিতে হবে রায়মশাই, নইলে পেরে উঠবেন না। এ তো আর ফৌজদুরি নয়, দেওয়ানি মামলা। বাঘ নয়, একেবারে বাঘের বাবা। বললাম, তাহলে কি করবেন ঠিক করলেন? চাকরি ছেড়ে দেবেন? রায়মশাই বললেন, এই মুহূর্তে চাকরির মাথায় লাথি মেরে বেরিয়ে যেতে পারলে বাঁচি। আজকে হাতের কাজগুলো সেরে নেই, কালই দরখাস্ত করে দিচ্ছি। প্রভিডেন্ট ফান্ডে 1,000 টাকা জমেছে। 3-4টে বছর ওই টাকাতেই সংসার খরচটা চালিয়ে দেব। তারপর তো। কিন্তু কাউকে যেন এখন বলো না ভাই, তোমাকেই বলছি। কিন্তু কেমন করে জানি না, সেই দিনই সমস্ত সেকশনের লোকের কানে গেল খবরটা। সুধীরবাবু এসে বললেন, খবরটা সত্যি নাকি রায়মশাই? ভূধরবাবুও জিজ্ঞেস করলেন, তাহলে সত্যিই চাকরির মায়া কাটালেন রায়মশাই? সনাতনবাবু, অবিনাশবাবু, বিলেত ফেরতের ভাই, ডাক্তারবাবু সবাই কৌতূহলী। সবাই রায়মশাইয়ের কথাতে না হোক আমার সমর্থন পেয়ে যেন বিমর্ষ হয়ে গেল। ব্যাপারটা এমনই হলো যেন আমাদের জানাশোনা একজন হঠাৎ লটারিতে 3,25,000 টাকা পেয়ে গেছে। রায়মশাই রাতারাতি সকলকে অতিক্রম করে সকলের ঊর্ধ্বে উঠে গেছেন। সবাই ঈর্ষার চোখে, শ্রদ্ধার চোখে দেখতে লাগলো আজ রায়মশাইকে। পরের দিন কিন্তু দরখাস্ত করা হলো না। জিজ্ঞেস করলাম, আজকেই দরখাস্তটা করছেন তাহলে? রায়মশাই বললেন, না, আজ আর হলো কই। ছোট বাহাদুরকে একবার জিজ্ঞেস না করে কি করে করি? তারও তো মত নেওয়া চাই, সেও তো বিষয়ের অর্ধেক হিস্যের মালিক। এর কিছুদিন পরেই চাকরিতে বদলি হয়ে বিলাসপুরে চলে গেলাম আমি। রায়মশাই বললেন, তোমার কাছে যে কিরকম কৃতজ্ঞ হয়ে রইলুম বলতে পারবো না ভাই।
এ সব তোমার জন্যই হলো, নইলে কোনোদিন যে আবার বিষয় ফিরে পাবো এ তো কল্পনা করতে পারিনি। তা খবর তুমি পাবে সব তোমার দাদার কাছ থেকে। আমিও চিঠি লিখব। মনে করো না বড়লোক হয়ে গিয়ে ভুলে যাব অফিসের বন্ধুদের। রাজাই হই আর যাই হই, একসঙ্গে এত বছর কাটালুম। তারপর কয়েক বছর বাদে অফিসের কাজে একবার হেড অফিসে এসেছি। এসে দেখেছি রায়মশাই সেই রেকর্ড সেকশনে, সেই চেয়ারে সেইভাবেই কাজ করছেন। বললাম, কি হলো আপনার, চাকরি এখনো ছাড়েননি? রায়মশাই বললেন, ছেড়েই দিয়েছি একরকম বলতে পারো। বসন্ত মত দিয়েছে, দরখাস্তটাও লিখে টাইপ করে রেখেছি, পেশ করার যা দেরি। আর তোমাদের বৌদিও বললেন। বৌদি আবার কি বললেন? তিনি বিচক্ষণ লোক, বিচক্ষণ লোকের মতোই পরামর্শ দিয়েছেন। আমিও ভেবে দেখলাম বসন্ত ওকালতিটা পাশ করে নিক, আমি চাকরিতে থাকতে থাকতে। কি বলো, ভালো বুদ্ধি নয়? আরও একজন অ্যাডভোকেটকে দলিল দস্তাবেজ দেখিয়েছি, তিনিও একই কথাই বললেন। কাগজপত্র পরিষ্কার, দাগ নেই। এর আরও কয়েক বছর পরে এসেছি হেড অফিসে। এসে দেখেছি রায়মশাই সেই রেকর্ড সেকশনে, সেই চেয়ারে সেইভাবেই কাজ করছেন। আরও বুড়ো হয়ে গেছেন। ভূধরবাবু প্রমোশন পেয়েছেন, অবিনাশবাবু বদলি হয়ে গেছেন, সুধীরবাবু রিটায়ার করেছেন। অফিসের অনেক কিছুরই পরিবর্তন হয়ে গেছে। কিন্তু রায়মশাই। আবারও জিজ্ঞেস করলাম, কি হলো, চাকরি এখনো ছাড়েননি? রায়মশাই বললেন, এই যে এইবার সব ঠিক করে ফেলেছি, বসন্তর বিয়েটাও দিয়ে দিয়েছি। ভারী সুলক্ষণা মেয়ে, মূলজোড়ের বিখ্যাত দত্ত বংশের নাম শুনেছ তো? সেই বংশের মেয়ে এনেছি ঘরে। এবার এক চান্সে আইনটাও পাশ করে ফেলেছে বসন্ত। এই দরখাস্তটা এনেছি আজ, বিকেলবেলা দাস সাহেবকে নিজের হাতে দিয়ে আসব। আজ দিনটাও ভালো, পাঁজি দেখে নিয়েছি। এইবার চাকরির মাথায় লাথি মেরে। ভূধরবাবু আমাকে বললেন, আরে আপনিও যেমন, একবার এ খাঁচায় ঢুকলে আর কারো বেরোবার সাধ্য আছে? তা তিনি রাজাই হন আর নফরই হন। এর বছর তিনেক পরে এসে শুনলাম, একদিন আগেও নয়, একদিন পরেও নয়, ঠিক 55 বছর পুরিয়েই রায়মশাই রিটায়ার করে গেছেন। 1 বছরের এক্সটেনশনের জন্য দরখাস্ত করেছিলেন, মঞ্জুর হয়নি। তাও প্রায় 7 মাস হয়ে গেল আজ। চেয়ে দেখলাম সেই জায়গায় আরেকটি ছোকরা বসে কাজ করছে। পুরনো লোকের মধ্যে এখন কেবল ভূধরবাবু আছেন। বললেন, রাজা গঙ্গাগোবিন্দ রায়ের খবর শুনেছেন? ব্যাকুলভাবে বললাম, না তো, কি খবর? তিনি রিটায়ার করে গেছেন, শুনেছেন? এক্সটেনশন চেয়েছিলেন কিন্তু মঞ্জুর হয়নি, শুনেছেন? তা শুনেছি, এখানে এসে শুনলাম। আর কিছু শুনেছেন? বললাম, না। তবে কিছুই শোনেননি। ছোট রাজা বাহাদুর বসন্ত বল্লভ রায় বিখ্যাত মূলজোড়ের দত্তবংশের বউ নিয়ে আলাদা হয়ে গেছেন, শুনেছেন? সে কি? আজ্ঞে হ্যাঁ, ভবানীপুরে সে বাড়ি ভাড়া নিয়েছে, ওকালতি করে আলিপুর কোর্টে। রায়মশাইয়ের প্রভিডেন্ট ফান্ডের 6,500 টাকা পর্যন্ত মেরে দিয়ে দাদা বৌদিকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। সেদিন সুধীরবাবুর সঙ্গে রাস্তায় দেখা হলো। তিনি বললেন, রায়মশাইয়ের নাকি ভারী দুরবস্থা। তারা ছেলেপুলে নিয়ে হাওড়া জেলার কোনো এক গ্রামে আছেন। খেতে না পারার মতো একেবারে নিঃসম্বল অবস্থা। একটা পয়সা নেই, সাবালক ছেলে নেই, 2টো আইবুড়ো মেয়ে ঘাড়ের উপর। দীর্ঘকালের এত সব ঘটনার পর আজ মেচাদা লোকাল থেকে নেমে নির্জন প্ল্যাটফর্মে হঠাৎ রায়মশাইয়ের সঙ্গে প্রথম মুখোমুখি হলাম। কিন্তু আমার কথা যেন তার কানে গেল না। আমি আবার বললাম, অবাক জলপান আছে? রায়মশাই এবার যেন শুনতে পেলেন। বললেন, আছে। বলে ছেঁড়া সুটকেসটা খুলে একটা প্যাকেট আমাকে দিলেন। আমিও 2টো পয়সা দিলাম তার হাতে। আমি হঠাৎ বলে ফেললাম, আমাকে চিনতে পারেন রায়মশাই? রায়মশাইয়ের চোখ দুটো নির্বিকার, নিষ্পলক। আমিও ভালো করে দেখতে লাগলাম তাকে। নিস্তব্ধ প্ল্যাটফর্মের পরিপ্রেক্ষিতে কেমন যেন অপ্রকৃতিস্থ মনে হলো তাকে। মুখে বিড়বিড় করে কি যেন বলে চলেছেন, চোখের দৃষ্টিও উদ্ভ্রান্ত, লক্ষ্যহীন। হঠাৎ রায়মশাই অন্যদিকে চোখ রেখেই বলে উঠলেন, ভালো উকিল টুকিল জানা শোনা আছে আপনার? ভালো উকিল? বলেই উত্তরের অপেক্ষা না করে উল্টো দিকে চলে যাচ্ছিলেন। এমন সময় এক কাণ্ড ঘটল। হারিকেন, লণ্ঠন আর লাঠি নিয়ে জনাকতক লোক এসে হাজির হলো। একজন বললে, এই যে মামাবাবু এখানেই। আরেকজন বললে, বার করে বলেছি তোমাদের পায়ে লোহার চেন দিয়ে বেঁধে রাখবে, তা তো শুনবে না। কলকাতার ট্রেনে উঠে পকেট থেকে অবাক জলপানের প্যাকেটটা বার করলাম। এতক্ষণে মনে পড়ল ওটার কথা। উপরে খবরের কাগজের মোড়ক, তলায় শালপাতা নেই, কিন্তু সমস্তটা খুলে হতবাক হয়ে গেছে। চিনেবাদাম, ডাল ভাজা, কাঠি ভাজা কিছুই নেই, শুধু খানিকটা ধুলোবালি আর কাঁকড়। অবাক জলপানি বটে,
সেগুলোর দিকে চেয়ে মনে হলো ওগুলো ধুলোবালি আর কাঁকর নয় শুধু, ও যেন রায়মশায়েরই জীবনের অতীত, বর্তমান আর ভবিষ্যৎ।